দর্শক দেখুন, শুনানিতে যাননি 4 লক্ষাধিক। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কারণ জানিয়ে বাড়িতে যাবে নোটিশ, বলল কমিশন। 4 লক্ষের বেশি শুনানিতে হাজিরি হননি। ভাবুন দর্শক, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিচ্ছে না কমিশন, আর কমিশন যেটা জানাচ্ছে যে 4 লক্ষেরও বেশি হিয়ারিংয়ে জানেনি, নোটিশ পাঠানো হয়েছে, তারা হাজিরি হননি। 4 লক্ষাধিক, 4 লক্ষের বেশি ম্যাপড এবং আনম্যাপড, এই যে ব্যাপারগুলো ছিল, তো সেখান থেকে যে হিসেবটা আসছে যে 4 লক্ষাধিক হাজিরি হননি, তো কোথায় তারা? নোটিশ পাঠানো হলো, নোটিশে বলা হলো আসতে হবে, তো কোথায় তারা? আনম্যাপড যেটা, সেখানে প্রায় 3 লক্ষের বেশি। আনম্যাপড মানে যারা লিঙ্ক দেননি, যাদেরকে ডকুমেন্ট নিয়ে মানে হাজির হতে বলেছিল কমিশন, যে কোত্থেকে এসছেন, কি আপনাদের পরিচয়, কেন আপনারা 2002-এর কোনো লিঙ্ক খুঁজে পাননি, কি ব্যাপার আছে, আসুন ডকুমেন্ট যেসব বলছে সেগুলোর মধ্যে কোনো একটা নিয়ে আসুন, নাম তুলে দেবো। তো এই রকম সংখ্যা 3 লক্ষাধিক, 33 লক্ষের মধ্যে আসেননি। তো তাহলে তারা কারা? আর ম্যাপড মানে যাদের ম্যাপ বলে বলা হচ্ছে, মানে ম্যাপের মধ্যে পড়েছে, ম্যাপিংয়ে, তাদেরও তো লক্ষের কাছাকাছি লোক আসেননি। ভাবুন, তারাই বা কেন আসেননি? তাহলে এই যে নোটিশ পাঠানোর পরেও লোকজন আসছেন না, তাহলে এরা কারা? এরা কারা? কেন আসেননি? এখনো বলবেন যে আত্মপক্ষ সমর্থন করতে দিচ্ছে না কমিশন। কমিশন নোটিশ পাঠিয়েছে, আসার জন্য কল করেছে, এসো এসো এসো। তারপরেও এত প্রচার, এত কিছু, আপনারা কত কি প্রচার করলেন, তারপরেও লোকজন আসবেন না। এবার বলবেন ওনারা হয়তো কর্মসূত্রে বাইরে আছেন, নাকামো করবেন না। কর্মসূত্রে বাইরে থাকলে তাদের ব্যবস্থা করেছে কমিশন। বয়স্ক মানুষ সেন্টারে যেতে না পারলে তাদের জন্য বাড়িতে এসে হিয়ারিং করার ব্যবস্থা করেছে কমিশন। ওসব নাকামো করলে চলবে না। বাইরে আছেন তো কী হয়েছে, বাইরে থাকলেও বাড়ির কাউকে দিয়ে ডকুমেন্ট দিয়ে সেটাকে সাবমিট করার তো সুযোগ দিয়েছিল কমিশন। ওসব নাকামি করলে হবে? ফলে এটা কিন্তু প্রশ্নের যে এরা কারা। এই যে অভিষেক বা অন্যরা বলেন না যে কোথায় রোহিঙ্গা দেখাও, কোথায় রোহিঙ্গা পেয়েছো দেখাও, একটাও রোহিঙ্গা ধরতে পেরেছো? তো এই যে নাম বাদ যারা আসেননি নোটিশ পাওয়ার পরেও, তারা কারা? তারা কারা? তারা যে রোহিঙ্গা না, সেটাই বা কী করে বলবেন দর্শক? রোহিঙ্গা কি গায়ে লেখা থাকে নাকি? কত লোক তো পালিয়ে গেলেন বর্ডার দিয়ে। তো তাদের মধ্যে যে রোহিঙ্গা ছিলেন না, দেখুন তারা তো অবৈধ, তো এটুকু পরিষ্কার, নিজেরাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে এসছেন। আর রোহিঙ্গা তো মায়ানমার থেকে, বাংলাদেশের থেকে, আবার ওখান থেকে আসা, ঘুরপাতে বা কোনোভাবে আসা। তো এই যে অভিষেক বা মমতা ব্যানার্জি বা দলের লোকেরা বলেন একটাও রোহিঙ্গা কি ধরেছে, আমি অদ্ভুত, আমি বুঝি না তারা কি বোঝাচ্ছেন। রোহিঙ্গা কি গায়ে লেখা থাকবে নাকি? রোহিঙ্গা আইডেন্টিফাই করাটা হচ্ছে কমিশনের কাজ? কমিশনের কাজ কি রোহিঙ্গা আইডেন্টিফাই করা? কমিশনের কাজ হচ্ছে যারা বৈধ ভোটার তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে তালিকাভুক্ত করা। এটা হচ্ছে কমিশনের কাজ। আর যাদেরকে আইডেন্টিফাই করা গেল না, তারা রইল। কোথায় তারা আছেন? কেউ পালিয়ে গেছেন, কেউ এখনও লুকিয়ে রয়েছেন, ঝুপড়িতে রয়েছেন, কেউ বা অন্যভাবে থাকার চেষ্টা করছেন। সুতরাং ধরলো কোথায়, জেলবন্দি করলো কোথায়? আরে ধরা জেলবন্দি করা কি কমিশনের কাজ নাকি? ধরা জেলবন্দি করা কি কমিশনের কাজ? আপনার পুলিশের কাজ তো। ধরুন না, বর্ডারের সীমা ওই তৈরি করতে জায়গা দেবে না, মানে অরক্ষিত অবস্থায় রাখতে বাধ্য করা হবে, সেখান দিয়ে লোকজন ঢুকে পড়বেন, এসে আবার এখানে আইডেন্টিটি তৈরি করে দেওয়া হবে, তাদেরকে থাকতে সুযোগ করে দেওয়া হবে। আবার সেই সব নিয়ে যখন সরানোর ব্যাপার স্যাপার হবে, তখন আবার দিদিমণি সুপ্রিম কোর্ট ছুটবেন, কেন নাম বাদ গেল। তো এই তো এত লোক নাম নোটিশ দেওয়ার পরেও কেন আসেননি কেন? আগে এর জবাবটা দিন তো, আগে এর জবাবটা দিন যে এত লক্ষ লোককে নোটিশ পাঠানোর পরেও কেন আসেননি তারা। আর যারা এসেছেন, যারা, তাদেরও এখন তো সব খতিয়ে দেখা হচ্ছে তারা আবার কতজন ঠিক, কিন্তু এটা তো একটা বড় সংখ্যা। 4 লক্ষাধিক কম বড় সংখ্যা যে এত লোক আসেননি, শুনানিতে হাজিরি হননি। তাহলে কারা এরা? কারা এরা যে নিজেরা না পারলেও বাড়ির কাউকে দিয়ে হাজির হয়ে ডকুমেন্ট জমা করতে পারলেন না? এরা কারা? এদের মধ্যে রোহিঙ্গা নেই? নিশ্চয়ই আছে, আলবাত এদের মধ্যে রোহিঙ্গা আছে। তারা আসেননি ধরা, যাতে না ধরা তো পড়বেনই না।
এটা তো সব একেবারে তো সব আতস কাঁচ নিয়ে দেখা হচ্ছে। তো যতই ইয়ারও এই ইয়ারোরা ছাড়ার চেষ্টা করুন না কেন, এখন তো মাইক্রো অবজারভার, স্পেশাল অবজারভার, তারা সব দেখছেন। তো দেখছেন না দিদিমণি কেমন বলতে গেলেন, কেন এই মাইক্রো অবজারভাররা এরকম করবেন, কেন ইয়ারও এই ইয়ারোদের ক্ষমতায় চূড়ান্ত ক্ষমতা হবে না, ওনাদের সিদ্ধান্ত এখানে ফাইনাল হবে না, কেন তার উপরে আবার খবরদারি করা হবে, এটা ওই জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে তার বিরোধী। বলছিলেন না সুপ্রিম কোর্টে গিয়ে, কেন বলছিলেন বলুন তো? যাতে করে সব কিছুকে রেখে দেওয়া যায়। কিন্তু যারা যাননি তারা বুঝছেন গেলে মুশকিল আছে, গেলে মুশকিল আছে, হয় কেটে পড়ি নয় লুকিয়ে পড়ি, হতে পারে এরকম কিছু একটা, হতে পারে। আর অনেক তো ভুয়ো ফেক আছেই বিষয়টা। তো এটা খুব অ্যালার্মিং এবং মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার মতো যে কোথায় দিদি, মানে হিয়ারিংই যাননি এত লক্ষ, হিয়ারিংয়ে যাননি, তাহলে তারা কোথায়? আর কেন আপনি বলছেন যে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি, 58 লক্ষকে বাদ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, কেন বলছেন? সুযোগ নেই, কারণ নাম বাদ গেলে তার নাম তোলার সুযোগ নেই, ন্যাকামো হচ্ছে। ওটা কি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে? ওটা তো খসড়া তালিকা ছিল, এখনও তো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। তো তাহলে কেন এসব কথা বলছেন? আর এখানে নোটিশ পাঠানোর পরে লোককে হাজির করাতে পারেননি, কোথায় এরা? হাজির করান কেন? এত লক্ষাধিক নোটিশ যাওয়ার পরেও কেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি? তা কমিশন সিদ্ধান্ত নিয়েছে পুরো মানে ফাইনাল হয়ে যাওয়ার পরে তালিকা থেকে নাম বাদ পড়লে একেবারে কারণ জানিয়ে ফের পাল্টা নোটিশ দিয়ে দেবে যে তোমার নাম আউট। কেন আউট সেটা বলে দেওয়া হবে। ন্যাকামো চলছে, ন্যাকামো। দর্শক প্রশ্ন রাখবেন, দিদিমণি যখন বলবেন তখন প্রশ্ন করবেন যে কি হলো দিদি, হিয়ারিংয়ে এত লোক কেন গায়েব? হ্যাঁ, কি চান আপনি? দর্শক আজকে একটা ভালো খবর আমার কাছে, ভালো খবর, আমি জানি না আপনারা কে কি বলবেন। কমিশনের তরফ থেকে একটা খবর এসছে, এখানে ভোট কত দফাতে হবে সেই বিষয়ে। কমিশনের এখানে কলকাতায় যে অফিসটা রয়েছে সিইও দপ্তর, সেখান থেকে নাকি একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এই রাজ্যে এক দফাতেই ভোটটা করিয়ে দেবো, মানে ওনারা প্রস্তুত, এবং সেই মতো কমিশনকে দিল্লিতে নাকি তারা জানাবে। এবার যদি দিল্লির যে কমিশন মানে মেন যে অফিস, সেখান থেকে যদি এটাকে অ্যাপ্রুভ করা হয় তাহলে সেটা চূড়ান্ত হয়ে যাবে। মানে এখানকার যারা আছেন দায়িত্বে তাদের বক্তব্য এক দফাতেই ভোটটা করিয়ে দেবো। এখন এটা নিয়ে অনেক প্রশ্ন হয়তো উঠবে, তবে এক দফাতে করার পেছনে আরও একটা ভাবনা আমাদের মধ্যে আগে থেকেই ছিল, কারণ যেভাবে এই এসআইআর নিয়ে একটা জট পাকানোর চেষ্টা হচ্ছে এখনও পর্যন্ত, তো এটা যদি সময় মতো তালিকা প্রকাশ না করা যায়, এবং শুধু তালিকা প্রকাশ করলেই তো হবে না, তারপর একটা প্রস্তুতি রয়েছে ইত্যাদি ইত্যাদি, ফলে সময়টাই বা কতটা থাকবে কমিশনের হাতে। আগে তো আমি দেখিয়েছি আপনাদেরকে দর্শক, আগে যে ভোটটা হয়েছিল 2021-এ, আপনাদের নিশ্চয় মনে আছে 8 দফাতে ভোটটা হয়েছিল, 8 দফা। এই যে দেখুন না, মানে 2রা মার্চ হচ্ছে নোটিফিকেশান হয়েছিল, ভোট হয়েছিল, প্রথম যে ভোটটা হয়েছিল সেটা হয়েছিল 27শে মার্চ, আর মানে 8টা দফাতে হয়েছিল। তো শেষ ভোট হয়েছিল 29শে এপ্রিল, দেখুন নিচেতে, আর 2রা মে হচ্ছে মানে কাউন্টিং। তো এই যে প্রথম দফা যে ভোটটা আপনারা দেখলেন, মানে 27শে মার্চ ভোট হয়েছিল, কিন্তু নোটিশ ইস্যু হয়ে গেছিলো 2রা মার্চ, এবং আগে ভোটটা ঘোষণা হয়ে গেছিলো। ফলে মার্চ মাস তো সামনে চলে এসছে। তো এর মধ্যে যদি তালিকা প্রকাশ করে একটা মাঝখানে সময়টাও দরকার আছে কমিশনের ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার, তো সেই সময়টা যদি না পাওয়া যায়, আর এদিকে মানে 2রা মে কাউন্টিং হয়ে গেছিলো, তার মধ্যে মানে 5 মে শপথ নিয়েছিল সরকারটা, তো তার আগে তো মানে ভোটটা তো সম্পন্ন করতে হবে না, যদি সাংবিধানিক সংকট না তৈরি হয়। তো সেটা করতে গেলে তাহলে খুব অল্প সময়ে ভোটটা করাতে হবে, তো সেই সময় পাওয়া যাবে না, যেটা গতবার সময়টা পাওয়া গেছিলো 8 দফাতে ভোট করার। ফলে সময় সংকটে এমনিতেই কম দফাতে ভোটটা কিন্তু কমিশনকে করাতে হবে। তো কমিশনের এখানকার যে দপ্তর, সেটা যেটা কি প্রস্তুতি, যেটা শুনতে পাচ্ছি যে এরাও হয়তো ওইসব ভেবেচিন্তেই বা আরও অন্য কোনো ভাবনা থেকে যেটা সিদ্ধান্ত হচ্ছে যে এক দফাতেই ভোটটা করিয়ে দেব। আমরা তো চাই যদি এক দফাতে ভোট করার সুযোগও না হয়, পিছিয়ে যাক, 5 তারিখ পার হয়ে যাক, অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, 3 মাস পিছিয়ে যাক, 6 মাস পিছিয়ে যাক, যা হচ্ছে আরও 3-4-6 মাস আমরা দেখে নেব। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে পরিবেশ অন্যরকম হয়ে যাবে, তারপর ভোটটা হোক, তাহলে মানুষ নিজের ভোটটা দিতে পারবেন। কিন্তু কমিশনের দায়িত্ব আবারও তাদের একটা নিশ্চয়ই থাকে তাদের দিক দিয়ে, যে সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয়, আমরা আমাদের দায়িত্ব পালন করব। সেই মতোই কমিশনের দায়িত্ব আর কি, যে সরকারের মেয়াদের আগেই ভোট পর্ব শেষ করা। ফলে তারা সেদিকটা ভাবছে। তো সেই ভাবনা থেকে যেটা বলা হচ্ছে দর্শক, যে এক দফাতে হয়তো ভোটটা করানো হতে পারে, মানে করানো যায় বা করতে আমরা প্রস্তুত, সেটা নাকি দিল্লিতে জানানো হবে। তো আমি দর্শক যেটা বলতে চাই সেটা হলেও কিন্তু মন্দ হবে না। আমি জানি না আপনারা কি বলবেন, আমি তো বলবো মন্দ হবে না।
কারণ বেশি দফাতে ভোট করিয়ে এখানে কি লাভটা হয়? কোনো লাভ হয় কি? দেখুন, বেশি দফাতে ভোট করানোর পিছনে একটা বড় কারণ ছিল সিকিউরিটি। যেহেতু এখানকার পুলিশের উপরে ভরসা করা যায় না, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটটা করানোর পক্ষপাতী অনেকে, তো মনে করা হয়েছিল যে যদি মানে বেশি দফাতে ভোটটা করা যায়, যেহেতু একসঙ্গে অনেক সেন্ট্রাল ফোর্স পাওয়া যাবে না, অল্প সংখ্যায় পাওয়া গেলেও, আমি তুলনায় বলছি, সেই ফোর্সটাকে বারবার মুভ করিয়ে সব দফাতে ইউজ করে ঠিক সিকিউরিটি সিস্টেমে ভোটটা করানো যাবে। এটা ছিল মেন কারণ। কারণ এখানকার পুলিশে ভরসা করা যায় না। অন্যান্য রাজ্যে দেখবেন এক দফাতে ভোট হয়ে যায়, সেখানে সমস্যা হয় না, কারণ সেখানকার পুলিশ ঠিক মতো করে কাজ করে, শাসকও সেই মতো করেই কাজটা করতে দেয়। কিন্তু এখানকার শাসক পুলিশকে দিয়ে যেভাবে কাজটা করায়, পুলিশে ভরসা করা যায় না। সেই জন্য সেন্ট্রাল ফোর্স, যেহেতু বাইরের ফোর্স, তাকে দিয়ে ভোট করানোর পক্ষপাতী অনেকে থাকেন এবং সেই মতো দাবি ওঠে এবং সেই মতো ফেজ দফা ভাগ করায়। কিন্তু এখানে আমরা দেখলাম কতগুলো, যেটা হলো 21-এ হলো বা এতে, তার আগেও হয়েছে বেশি দফাতে, তো লাভ কিছু এখানে হয় না। সেন্ট্রাল ফোর্স এখানে আসে বটে, কিন্তু তাকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়, কারণ এলেও তাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে এখানকার জেলার এসপিরা করে থাকেন, এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়, আদতে কিছু লাভ হয় না। পক্ষান্তরে শাসকের লাভ হয়ে যায় দুটো দিক দিয়ে। একটা হচ্ছে ভুলভাল প্রচারের ক্ষেত্রে, আর একটা হচ্ছে তাদের যে গুন্ডা বাহিনী, যাদের মাধ্যমে ভোটটা লুট করানো হয়, তাদেরকে ওই একই বাহিনী, একই টিমকে সবকটা ফেজে ঘুরিয়ে ভোটটা তারা করিয়ে নেয়। সেন্ট্রাল ফোর্সকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা, কারণ তার বিরুদ্ধে তো সব তো যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয় না, যে ফোর্সকে ঘিরে রাখবে, একদিকে তোমরা এই কাজ করবে, দিদিমণি বলে থাকেন। তো সেই মতো ঘিরতে যাওয়া হয়, আবার ঘিরতে গিয়ে গণ্ডগোলও হয়ে যায়। মানে যখন মানে নিজেদের বিপদ বুঝতে পারেন সেন্ট্রাল ফোর্সের লোকেরা, তখন গুলি চালিয়ে দিতে বাধ্য হন, তখন অন্য কারণ ঘটে যায়, সেটা নিয়েও অনেক হইহুল্লা হয়, যেমন হয়েছিল শীতলকুচিতে। ফলে এখানে সেন্ট্রাল ফোর্সকে ফেজে নিয়েও রেখেও কিছু লাভ হয় না। আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স আছে, কিন্তু মানুষের অভিযোগ সেই একই থেকে গেছে, কারণ ওই যে পুলিশকে দিয়ে যেটা করানো হয়। ফলে এটা মানে পুলিশের এসপি, উপর লেভেলের লোককে দিয়ে করা, যতই অবজারভার থাকুন না কেন, লোকালি মুভ করানোর ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের লোকেরা এসে সবটা তো করতে পারবে না, লোকাল পুলিশের উপর ডিপেন্ড করতে হয়। তো তারা এমন মিসগাইড করে দেয় না, পুলিশ বা পুলিশের লোকেরা এমন মিসগাইড করে দেন, তাতে করে কাজটা কিছু হয় না। এই ফেজে ভোট করাতে গিয়ে শাসকের সুবিধা হয়ে যায়, আইপ্যাকের সুবিধা হয়ে যায়, তারাও ফেজে সব একটু জায়গা, পকেট জায়গাতে ভোটটা করায় তাদের মতো করে কারসাজি করে। তারপরে ওই যে বললাম ভুলভাল প্রচার, দেখেছেন তো আপনারা, নিশ্চয় আপনাদের হয়তো মনে আছে, প্রথম দফায় ভোট হলো, ভোট সন্ধ্যায় মানে শেষ হয়েছে, তারপরেই হোয়াটসঅ্যাপে অডিও বার্তা চলে আসতো, আজকের এত দফা ভোট হয়েছে, সমীক্ষার রেজাল্ট বলছে 30টির আসনের মধ্যে 26টিতে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে, সমীক্ষার রিপোর্ট। কিন্তু আপনারা ভালো করে জানেন, ভোট পর্ব চলাকালীন কোনো এক্সিট পোল হয় না। সমস্ত দফা শেষ হওয়ার পরে, লাস্ট দফার পরে ভোট পর্ব শেষ হলে তারপর কিন্তু এক্সিট পোল প্রকাশ করা যায়। কিন্তু মানুষকে ভুল বোঝাতে আর কি, এক্সিট পোল বা ওপিনিয়ন পোল ইত্যাদি বলে ওরা কি করে, প্রত্যেকটা ফেজে ভোট হয় আর ওই রেজাল্ট ঘোষণা করতে শুরু করে দেয় হোয়াটসঅ্যাপে বা তাদের করতে শুরু করে দেয়। এইভাবে মানুষকে অনেক ভুল বুঝিয়েছে। ফলে বেশি দফাতে ভোট হলে ভুল বোঝানোর মার্কেটিংটা ওরকম হবে। তারপরে দেখেছেন লোকসভার ভোটের সময় ভোটের পর্ব শেষ হয়নি, প্রথম দফার ভোটটা আমার খুব মনে পড়ছে, ভোট তখন শেষ হয়নি, 5টা বাজেনি, উত্তরবঙ্গে যে কটা সিটে ভোট হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের লোকেরা মিছিল করতে নেমে পড়লেন যে আমাদের কাছে খবর সব কটাই তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে। কিন্তু জিতেছে কি? জেতেনি, কিন্তু প্রচার ওইভাবে একটা ওয়েব তৈরি করা। ফলে এই যে ওটা একটা মার্কেটিং করার যে সুযোগটা, এরকম কুকৌশল, সেসব বন্ধ হবে। এক দফাতে ভোট হলে ওইসবের আর কোনো সুযোগ নেই, যা হবে ওয়ান ডে, একদিনে। তো শাসকের সমস্যা হতে পারে যদি দফা কমানো হয়, 1 দফা বা 2 দফা 3 দফা যদি বলি, মানে অন্তত 8 দফা যেন না হয়, কিছু লাভ হয় না। যত কমানো যায় ততই সুবিধে। তাতে করে শাসকের এই কারসাজি, ওদের যে ঘুরে এই ব্যাপারটা, ওটা কিন্তু কমবে। যে ভাবনা থেকে বেশি দফা ভাবা হয়েছিল সেটা ফ্লপ, সেটা এখানকার ক্ষেত্রে কার্যকরী না। এখানকার শাসক এমন হয়ে গেছে। ফলে দফা কমুক, আমার মনে হয় ভালো। তাহলে গুন্ডাগিরিটা অনেকটাই কমবে। সব দিকটা একসঙ্গে দেখতে হবে না, ফলে ওনারাও আইপ্যাকের লোকেরাও খুব ব্যস্ত থাকবেন, গোটা রাজ্যকে নিয়ে দেখতে হবে। ফলে একটা দিকে কনসেন্ট্রেট করে সেটাকেই উতরে দেওয়া, তারপর পরেরটাই আমরা ঝোঁক বাড়বো, এই সুযোগটা থাকবে না শাসকের। তো সেই জন্য সিকিউরিটি যখন কোনো ম্যাটারই করছে না সেন্ট্রাল ফোর্স আসার পর থেকে, আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স যা পাওয়া গেল। আর পুলিশের যারা আছেন, আমি একটা কথা বলতে পারি দর্শক,
পুলিশেরও যাদেরকে আমরা ভাবছি যে সব মনে হয় শাসকের, এটা কিন্তু ভুল। পুলিশের উপরতলা যারা আছেন না, ওসি আইসি বা একটু ওপরে, তারাই একমাত্র হয়তো দলের হয়ে কাজটা করবেন, কিন্তু তার নিচে তো সংখ্যাটা বেশি যারা বুথে থাকবেন। এমনকি সিভিক ভলেন্টিয়ারদের একটা বড় অংশ বলতে পারি, তারাও কিন্তু এই শাসককে পছন্দ করছেন না, ফলে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের লোকেরা যারা আছেন দেখবেন তারাও ওই কাজটা করে দিচ্ছেন সেন্ট্রাল ফোর্স যে কাজটা করতো, মানে ওই ফেজে ফেজে করে। তার থেকে ভালো কাজ যদি একসঙ্গে হলে সব পুলিশের অফিসাররাও তো ব্যস্ত থাকবেন না, উপরতলায় যারা দলকে জেতানোর জন্য চেষ্টা করবেন তারাও তো গোটা রাজ্য নিয়ে ঘেটে থাকবেন না, পুলিশের উপরতলা যারা পুরো রাজ্য নিয়ে ঘেটে থাকবেন, ফলে তারাও ওই ছক কষতে বেশি পারবেন না, ফলে দেখবেন পুলিশকে দিয়েই দেখবেন ভালো ভোট হয়ে যাচ্ছে, পুলিশের নিচেতলার লোকেদেরকে দিয়ে। আর সেন্ট্রাল ফোর্সও থাকবেই, তাদেরকে তো আনা হবেই, তবে বেশি সংখ্যায় নিশ্চয়ই ফোর্স আনা হবে একদিনে ভোটটা করাতে গেলে। তো সেই ফোর্স এবং নিচেতলার পুলিশকে দিয়ে আমার মনে হয় বেটার ভোট হবে। এত দফায় দিয়ে কিছু লাভ হবে না, ও শাসকের সুবিধা করে দিয়ে কিছু লাভ নেই, তারা আরও পকেট করে ভোটটা করিয়ে ফেলবে। ফলে দফা কমাক আমার মনে হয় বেটার। 21-এ 24-এ যেভাবে ভোট হয়েছে ওইভাবে করার কোনো প্রয়োজন নেই এই বাংলাতে, আমার কোথাও দর্শক মনে হয়। এবার আপনাদের মতামত আপনারা রাখবেন যে 1 দফাতে ভোট হলে ভালো নাকি আগের মতো 8 দফাতে হলে ভালো। আবার গতবার 8 দফায় ভোট হয়েছিল বলে দিদিমণিতে কত চিৎকার করেছিলেন, কেন 8 দফায় কত কি। আবার দেখবেন 1 দফাতে যে ভোটটার কথা বলা হচ্ছে না, দেখবেন এখানেও ওনার কিছু একটা ইস্যু আসবে। আসলে যা কিছু হয় তার বিরুদ্ধে কিছু একটা বলতে হবে, এটা হচ্ছে ওনার অভ্যেস, বলে উনি ওনার কাজটা গোছাবেন। এই 1 দফাতে ভোট হোক বা দফা কমাক। আগে বলতেন তামিলনাড়ু অত বড় রাজ্য, সেখানে 1 দফায় ভোট হচ্ছে, কেন এখানে হবে না। যখনই দেখবেন এখানে 1 দফায় ভোট ঘোষণা হবে, তখনই দেখবেন আবার অন্য বক্তব্য। আবারও বলছি, 1 দফা বা দফা কমিয়ে আনা, 2 বা 3 দফা কমিয়ে আনাটা খুব জরুরি বলে আমার কোথাও মনে হচ্ছে। তাতে করে ভোট কিন্তু তুলনায় বেটার হবে। তবে ভোট যাই হোক, খেলতে অ্যাকচুয়ালি হয় কাউন্টিংয়ে না, কাউন্টিংয়ে খেলতে হয়। কাউন্টিংয়ে তো ঠিকঠাক করতে হবে। তো আমার কাছে একটা খবর আছে দর্শক, এবার কাউন্টিং এজেন্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে নাকি বায়োমেট্রিক কী সব সিস্টেম, আঙুলের ছাপ দিয়ে এন্ট্রি কিছু একটা হবে, যাতে করে অবাঞ্ছিত লোক যখন তখন ঢুকে পড়বেন এইসব না। আর কাউন্টিং সেন্টার নাকি খুব আঁটাসাঁটো হবে, কারণ কাউন্টিংয়ে যে গন্ডগোলটা হয়, গন্ডগোল বলতে কি হয়, চাপ দিয়ে এজেন্টকে বের করে দিয়ে বা এজেন্টকে ভয় দেখিয়ে বা অনেককে আবার পারচেস করে নিয়ে রেজাল্টটা উল্টে দেওয়া হয়। বিজেপি পেলে হয়তো, মানে বিরোধীরা পেলে হয়তো 700, টিএমসি পেলে হয়তো 300, রেজাল্টটা লেখার সময় উল্টে দেওয়া হয়। কখন আবার আপনি চেক করবেন সেই রিকাউন্টিং সব জায়গায় হয়েছে কি? আর এজেন্ট পারচেস হয়ে গেলে, ভয় হয়ে গেলে কে কথা বলবেন? সব তো লোকালে থাকতে হয় না। তো সেই জন্য এবার নাকি টাইট সিকিউরিটি, আরও টেকনিক্যাল ব্যাপারগুলো নাকি অনেকটাই করা হবে, যাতে করে কাউন্টিংয়ে বেশি কারচুপি বা কারসাজি না, বা ওই জোর জবরদস্তি যে বিষয়টা, সেটা যেন শাসক করতে না পারে। অনেক ভাবনা নিয়ে কমিশনকে এগোতে হবেও, কারণ অন্যান্য রাজ্যে ভোট যেমন করে হয় এখানে সেটা হয় না। ফলে এখানে অবশ্যই বাড়তি নজর, বাড়তি ভাবনা এবং টেকনিক্যাল ব্যাপারগুলো বাড়তি দিতে হবে, তবে যদি ভোট তুলনায় বেটার হয়। দর্শক বলবেন, এত কিছু কথা বললাম, প্রথমে তো 4 লক্ষ কোথায় গেল, কেন তাদের আমরা খুঁজে পাচ্ছি না, আর 1 দফায় ভোট হলে আপনাদের কি মত, যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।